আর ভয়েস তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, উই আর ইন লাইভ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে তো আমরা আসলে চলে আসলাম আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডা, এবং যে সমস্ত ফ্রিল্যান্সাররা খুব ভালো একটা স্টেজে আছে বা ভালো করতেছে তাদেরকে নিয়ে আসলে আমাদের এই লাইভ সেশন, এবং তাদের কাছ থেকে আমরা আসলে তাদের স্ট্র্যাটেজিগুলা টেকনিকগুলো শুনি, এবং এই জিনিসগুলোর মাধ্যমে আসলে নতুন যারা আছে তারাও উপকৃত হচ্ছে, পাশাপাশি হচ্ছে মানে আমরা অনেক কিছু জানতেছি। সো এরকমই আজকে একটা সেশন হবে। আমাদের সাথে আছে এমডি নাসিম, এবং এমডি নাসিম খুব অল্প সময়ের মধ্যে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে। এবং পরিচয় করে দিচ্ছি, নাসিম কি অবস্থা? নাসিম, নাসিম শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, এখন কথা শোনা যাচ্ছে। আমার কথা ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ক্লিয়ার। সো কিভাবে স্টার্ট করছিলা জার্নি, এটা সবার প্রথমে আমরা একটু শুনে নিচ্ছি। আচ্ছা, তা আমার ভাইয়া স্টার্ট হইতেছে আপনার 2019 থেকে। হ্যাঁ, আমার মানে এলাকার একটা বড় ভাই থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে শোনা। দেন কথায় কথায় উনি বলতেছিল যে তোমরা মানে যদি জব টপ না করো, তাহলে যদি এরকম ইচ্ছা না থাকে, তাহলে তোমরা ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর দিকে আগাইতে পারো। এটা মোটামুটি ভালো একটা আর্নিং দেয়, মানে স্টেবল একটা আর্নিং দেয় একটা সময় পরে। তো দেন ওইখান থেকে শুরু করা, দেন হচ্ছে তারপরে এটা নিয়ে অনেক স্টাডি করা, অনেক ইউটিউবে দেন ভিডিও টিডিও দেখা। তখন তখন আর ফ্রিল্যান্সার নাসিম নামে একটা ইয়া ছিল, ভাই ছিল। আচ্ছা ওই সময়টা মানে উনার অনেক ভিডিও দেখা হইতো আর কি। আচ্ছা তো ওনার কাছ থেকে মোটামুটি HTML CSS গুলো শিখা, দেন হচ্ছে এটা সহকারে তারপরে এবার মার্কেটপ্লেসের অনেক জিনিস জানাশোনা। দেন হচ্ছে আমার ফাইবারে জানি শুরু 2020 সালে। আচ্ছা, 2020 সালে যখন শুরু করলাম, তার কিছুদিনের মাথায় কাজ পাইলাম, প্রায় মাস একখানি পরেই কাজ পাইলাম আর কি। তো কয়েকটা অর্ডার কমপ্লিট করলাম, মেবি 24-25টা অর্ডার কমপ্লিট করছি। দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় কোনো একটা কারণে। দেন ব্যান হয়ে যাওয়ার পরে তখন খুবই মানে ফ্রাস্ট্রেশন মানে কাজ করতেছিল যে একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া মানে খুবই, তখন এত রিসোর্স, তখন আবার এত রিসোর্স ছিল না। হ্যাঁ, তখন আচ্ছা লিমিটেশন রিসোর্স ছিল। দেন অনেক কিছু ঘাটাঘাটি করে তারপরে আরেকটা অ্যাকাউন্ট খোলা হয়। অনেকটা সময় পরে আরেকটা অ্যাকাউন্ট খোলা হয়। তখন আবার কোভিডের টাইমে আমি আবার ছিলাম ঢাকাতে। দেন আমি আবার মানে কোভিডের সময় সবকিছু লকডাউন। দেন আমি গ্রামে চলে যাই। তো গ্রামে গিয়ে মোটামুটি অনেকটা সময় পর মানে অনেকটা সময় একটা গ্যাপ চলে যায় এটার মাঝে, তখন আর কাজ করা হয় না। দেন আমি আবার ঢাকা ব্যাক করি 2022-এ। 22-এ আসার পরে হচ্ছে অ্যাকাউন্ট আবার গ্রো করা ট্রাই করি, বাট তখন আর গ্রো হয় না। দেন তারপরে 23-24-এর মানে প্রায় 1-2 বছর অনেক টানা একটা সময় কোনো কাজ পাওয়া হয় না অ্যাকচুয়ালি। এটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেশন করতেছিলাম। দেন একটা এজেন্সির সাথে যুক্ত হই, মানে টিমমেট বলতে গেলে, মানে এজেন্সি না, একটা ভাইয়ের আন্ডারে টিমমেট হিসেবে কাজ করি। তখন থেকে অনেক মানে ওনাদের কমিউনিকেশন লাইভ প্রজেক্টগুলো আরো মানে আরো স্কিলগুলো আরো পাকাপোক্ত করা, ডেভেলপ। এখান থেকে শুরু করা। তারপরে হচ্ছে আপনার কোর্স করা। আর আপনার কোর্স করার আগে ইউটিউবে আপনার অনেক রিসোর্স আছে, অনেক ভিডিও আছে, ওগুলো দেখা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নেওয়া, ফাইবার আপওয়ার্ক সম্পর্কে অনেক আইডিয়া নেওয়া। দেন হচ্ছে মার্কেট প্লেসে ইন করা আবার নতুন করে। দেন গত বছর নভেম্বরের দিকে, আগে অ্যাকাউন্ট খোলা হয় আরো আগে, যখন জুলাই আন্দোলনটা হয় তখন অ্যাকাউন্ট আপনার ক্র্যাশ কোর্স করা হয় আপওয়ার্কে। দেন ওইখান থেকে অ্যাকাউন্ট খোলা, তারপরও আমার মানে আপওয়ার্কে তেমন একটা মানে কাজ করা হইতেছিল না। কারণ একটা আপওয়ার্ক অনেক কিছু মানে ইয়া হয় তো, যেমন আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করা, দেন হচ্ছে তারপরে এই যে পায়োনিয়ার কার্ডগুলা বা এগুলা করার জন্য আমাদের যে আপওয়ার্কে বিট কেনার জন্য যে ইয়া করতে হয়, এগুলা খুবই একটা কষ্টসাধ্য। এটার জন্য মোটামুটি একটা ওই যে ভাইয়ের কাছে যেই টিমমেট হিসেবে কাজ করতাম, এখানে কিছু টাকা জমা, দেন একটা একটা অ্যামাউন্ট নিয়ে গত বছর নভেম্বরের দিকে আমার আপওয়ার্কের জার্নি শুরু হয়। দেন তারপরে এই তো আলহামদুলিল্লাহ এখন আপওয়ার্ক টপ রেটেড অ্যান্ড একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানির সাথে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি। চমৎকার চমৎকার একটা আইডিয়া পাইলাম আমরা। আচ্ছা, এই যে জার্নিতে তোমার আসলে যদি দুইটাতে যেহেতু কাজ করছো, কম্পারিজনের ক্ষেত্রে ফাইবার আপওয়ার্ক কোনটাকে আসলে কেমন মনে হয়েছে, বা কোন স্টেজে দুইটা কি আসলে কি একজন মানুষ একসাথে কন্টিনিউ করে দুটাতে মার্কেট প্লেসে ভালো করতে পারে না, যে কোনো একটার পর একটা স্টার্ট করা উচিত, বা অনেক সময় দেখা যায় একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আরেকটা থেকে আর্নিং আসছে, এই ব্যাপারটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো বা কি মনে করো? আচ্ছা, আমি মনে করি নতুনদের জন্য আপওয়ার্ক না আসাটাই উচিত। নতুন জন্য ফাইবার বেস্ট। দেন ফাইবারে কয়েকটা কাজ করার পরে মোটামুটি একটা কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার পরে আমি মনে করি সেটা আপওয়ার্কে মানে ইন করাটা উচিত। কারণ আপওয়ার্কে মোটামুটি ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো খুবই মানে কমিউনিকেশন ভালো থাকা দরকার। ভিডিও কলে একটু মানে আমার এমন এক ক্লায়েন্ট হয়েছে কি
আমি একটা প্রপোজাল পাঠাইছি, সে ভিউ করছে, ফিরে এসে বলতেছে তুমি কি কলে আসবে কিনা। সো কমিউনিকেশন স্কিল যদি ভালো না থাকে তাহলে মানে আপওয়ার্কে টিকা থাকা করে নিচ্ছে। আমি মনে করি প্রথমে ফাইবারে আগে ট্রাই করা, দেন আপওয়ার্কে আসা। চমৎকার। তো আমরা লাইভে আছি, যারা আমাদের সাথে মাত্র জয়েন করছে আবার জানাই দিচ্ছি, আমাদের সাথে এমনি নাসিম আছে, আপওয়ার্কে টপ রেট ফ্রিল্যান্সার, এবং আপওয়ার্ক ভালো একটা আর্নিং করে ফেলছে এবং অল্প সময়ের মধ্যে আর কি। আচ্ছা, তো এখন একটু স্ট্র্যাটেজিতে আসি। আপওয়ার্কে অনেক ধরনের ক্লায়েন্ট আসে, প্রজেক্ট থেকে আসে, কনসালটেশন থেকে আসে, ডিরেক্ট নক আসে, ইনভাইটেশন আসে, আবার ভিডিওর মাধ্যমে আসে। সো এই পাঁচটা স্ট্র্যাটেজির মধ্যে তোমার আসলে কোন জিনিসটা পারফেক্ট মনে হয়েছে, বা কোন স্ট্র্যাটেজিতে কাজ করতে পারলে বেটার মনে হয়েছে? আমার মনে হয় অ্যাকচুয়ালি যে ইনভাইটেশন আসলে এটা অ্যাকচুয়ালি কনভার্ট করা যায় খুবই দ্রুত, কজ ইনভাইটেশন ওর রিপ্লাইটা দেই, আমি ডিরেক্টলি ওর ইনবক্সে ঢুকতে পারতেছি। সো ইনবক্সে ঢুকার পর আমি যদি আমার কমিউনিকেশন স্কিলটা যদি ভালো থাকে, তাহলে আমি মানে সুন্দরভাবে এটা কনভার্ট করা যায়। আর ইজিলি ওর যদি মিটিংয়ে আনা যায়, এটা ইজিলি কনভার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি। সো আমি মনে করি বিড থেকে ইনভাইটেশন আসাটা, মানে ইনভাইটেশনের যেই ইয়াটা আছে, ফ্লোটা আছে, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো কাজ করে। চমৎকার। আমরা লাইভে যারা আছি কমেন্ট করতে পারি, আমরা কমেন্টের আনসারগুলো অবশ্যই নিয়ে নিব। ইউটিউব থেকে রাকিব ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। সঞ্জিদা, ওকে। আচ্ছা, সো আমাদের লাইভে যে আছে সে কিন্তু খুব অল্প বয়স্ক এবং এখনো ডিপ্লোমা শেষ করেনি, চলতেছে। সো ডিপ্লোমা শেষ। ডিপ্লোমা শেষ হয়েছে না? গ্রেট। তো এই যে অল্প একটা মানে এই আমরা অনেক সময় কি করি, মানে আমরা ভার্সিটি শেষ করার পরও আসলে ওয়েট করতে থাকি, বসে থাকি আমরা জবের জন্য বা বিজনেস প্ল্যান করতে করতে অনেক লেট হয়ে যায়, কিন্তু খুব অল্প সময় আসলে একটা ভালো স্টেজে চলে গেছে, এবং এই চলে যাওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং অনেক বছর কিন্তু ট্রাই করার পর তারা ক্লিক করছে আপওয়ার্ক, ফাইবার আগে ক্লিক করছে, তারপর আপওয়ার্ক ক্লিক করছে। সো প্র্যাকটিস লেগে থাকতে হবে, এবং এই যে ক্লায়েন্ট কনভার্সনের ব্যাপারে বা এই যে ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারে যে মানে স্ট্র্যাটেজি, এগুলো আমরা ওর কাছ থেকে শুনবো। তার আগে একটু মজার একটা ক্লায়েন্টের গল্প শুনে আসি তার কাছ থেকে। ভালো লাগার একটা ক্লায়েন্ট, বা কোন একটা ক্লায়েন্ট অনেক প্যারা দিছে, বা কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে, বা খুবই ভালো লাগে কাজ করছে, এরকম কোনো হিস্টোরি থাকলে প্লিজ শেয়ার। হ্যাঁ, এরকম মাই স্টোরি খুবই অনেক আছে। আমি যখন টিমে কাজ করছি তখনও আছে, এখন সোলো কাজ করতেছি এখনো আছে। আমি ফার্স্ট অফ অল আমি যদি একটা আমাদের টিমের কথা বলি, একটা টিম ছিল আমার, ওইখানে একটা ক্লায়েন্ট ছিল, মানে ও আসছে জাস্ট একটা মানে প্রিন্ট অন ডিমান্ডের একটা ওয়েবসাইট নিয়ে, যেখানে মানে লাইভ ও টি শার্ট ক্লিক করলে ও লাইভ দেখতে পারবে, প্রিভিউটা লাইভ দেখতে পারবে। আচ্ছা, মোটামুটি বড় একটা প্রজেক্ট ছিল, প্রায় 800-র উপরে, $800 মতো একটা প্রজেক্ট ছিল। তো ওই প্রজেক্টটা প্রায় আমরা 6 মাস কন্টিনিউ করি, 6 মাসের মতো কন্টিনিউ করি। ও একটার পর একটা চেঞ্জেস দিতে আছে, বাট কোনোভাবে এটা শেষ হইতেছে না, নতুন নতুন চেঞ্জেস দিতেছে। বাট একটা পর্যায়ে তারপরে আমরা যখন ফাইনাল ডেলিভারি দিব, তার কিছু মুহূর্ত আগে সে বলতেছে আমার আর তোমাদের সাথে কাজ করবো না, মানে খুবই প্যারাটা দিয়ে এখন বলতেছে যে না আর কাজ করা হবে না, পরে অর্ডারটা ক্যান্সেল করে। এটা হচ্ছে আমাদের টিমের সাথে। আর আমি যদি সোলো কাজ করার ক্ষেত্রে, আমি যদি একটা কিছুদিন আগেই, প্রায় মাসখানিক আগে একটা ক্লায়েন্টে কাজ করি, সেটা হচ্ছে $50 জাস্ট। ওর কিছু চেঞ্জেস ছিল ওয়েবসাইটের ভিতরে, আর হচ্ছে একটা জ্যাপিয়ারে এমএলএ মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে জ্যাপিয়ারে একটা ইমেল ইন্ডিকেট করা। তো এটার জন্য আমি জাস্ট প্রথমে ও আমার ফাইলটা দেয় নাই, জ্যাপিয়ারের যে ফাইল ইন্টিগ্রেশন ফাইলটা আমার দেয় নাই, ও জাস্ট চেঞ্জেস দিয়েছে, শর্টকাট চেঞ্জেস, এগুলো $50 জন্য ইজি। তা আমি চেঞ্জেসগুলো যখন করে দিই, দেন ও বলতেছে এই ফাইলটা মানে জ্যাপিয়ারের যে ইন্ডিকেশনটা এটা করতে হবে। তা আমি জাস্ট ফাইলটা দেখে অবাক হয়ে গেছি, ওর মিনিমাম ছিল 13-14টা ইমেল ইন্ডিকেশন ছিল, আর আমি জ্যাপিয়ার না তেমন কাজ করি নাই, একেবারেই কাজ করি নাই, নতুন। তো এটা নিয়ে খুবই প্যারা খাইছি। সে আমার প্রত্যেক দিন, এই যে রমজান মাসে সে আমার প্রত্যেক দিন প্যারা দিচ্ছে, এমনও সময় গেছে 5-6 ঘন্টা ওর সাথে স্ক্রিন শেয়ারে কাজ করা লাগছে, প্রায় 1-1.5 মাস, মানে খুবই প্যারা দিছে, খুবই প্যারা দিছে অ্যাকচুয়ালি হয়। আর ম্যাক্সিমাম হয় কি, ওই সব ক্লায়েন্টগুলো প্যারা দেয় যেগুলো লো পেইং ক্লায়েন্ট, মানে একেবারে যারা নিম্নমানের কাজগুলো করায় না, এরকম আর কি। হাই পেইং ক্লায়েন্টগুলো এত প্যারা দেয় না। মানে এখানে হয় কি, এই যে আমার এখানে সবার একটা শিক্ষার ব্যাপার আছে যে $50 কাজও কিন্তু ক্যান্সেল করেনি, 1-1.5 মাস ধরে স্ক্রিন শেয়ার করে কাজ করা, এটা কতটা প্যারাদায়ক, এটা আসলে যারা কাজ করে তারা, আমি নিজে নিজে কাজ করতেছি, ওইটার একটা আলাদা স্কোপ থাকে যে আমি একা কাজ করতেছি, হচ্ছে না আরেকভাবে ট্রাই করতেছি। আরেকজনের সামনে যখন কাজ করা হয় তখন দেখা যাচ্ছে জানা জিনিসটাও ভুলে যাচ্ছি, বা ক্লায়েন্ট কি মনে করতেছে, এরকম ফ্যাক্টর আসলে মাথায় কাজ করে। সে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেনি, কারণ ফাইবার গুলো আপওয়ার্ক মার্কেটে ক্যান্সেলেশন এই জিনিসটা এতটা ইম্প্যাক্টফুল, রানিং অ্যাকাউন্ট হঠাৎ করে অফ করে দিতে পারে। এটা আমি ফিল করছি। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যারা মার্কেটে কাজ করবো,
কাজ নেওয়ার আগে 100 বার চিন্তা করবো, বাট নেওয়ার পরে আসলে ক্লায়েন্টকে ডিনাই করার কোনো অপশন নাই, যেভাবে ক্লায়েন্টকে আসলে হ্যাপি করে বের করতে হবে আর কি। এন্ড যদিও ওই ক্লায়েন্ট আমার পরবর্তী 5 স্টার দিছে এবং খুবই ভালো একটা রেটিং দিছে। থ্যাংক ইউ। আচ্ছা, রাকিব জানতে চাইছে এআই কি ভবিষ্যৎ ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে রিপ্লেস করবে? বেসিক্যালি এই জিনিসটার কোশ্চেন আমরা অনেক সময় পাই ওয়েব ডেভেলপার যারা আছে বা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছে, এআই বেসিক্যালি আমাদের হেল্পিং হ্যান্ড, রিপ্লেস করার মতো ক্ষমতা এখন আসলে ওদের হয়নি। আমাদের কাজকে ফাস্টার করার জন্য এআই, যেটা আমরা সবসময় বলে আসি। যেমন আমরা যদি আরেকটু বলি, আমরা আগে একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করতাম, আমার একটা ইউআই ডিজাইনার লাগতো যে বেসিক ইউআইটা বানাইতো। তারপরে হচ্ছে আমরা ডেভেলপমেন্টে হাত দিতাম, বিভিন্ন প্লাগইন গুলো ইন্টিগ্রেট করতাম, কোনো প্লাগইনে যদি কাস্টম কিছু লাগতো নিজে হাত দিতাম। এখন যেটা করতেছে, আমি হয়তো একটা ইউআই আমি এখন এআই দিয়ে বানাই ফেলতে পারতেছি, যদিও মিড লেভেল পর্যন্ত করা যায়, হাই এন্ডের যে ইউআই গুলো এখন আসলে তৈরি করতে পারে না। তারপরে আমরা কি করি, তারপরে আমরা আসলে ডেভেলপমেন্ট স্টার্ট করি। চ্যাট কোনো একটা জায়গায় আটকে গেলে চ্যাট জিপিটিকে হেল্প করতেছে যে এই প্লাগইনটাতে এই কাস্টম ফিচারটা লাগবে, এই হলো প্লাগইনের কোডগুলো, এটা কোথায় কাস্টমাইজ করা দরকার, তুমি আমাকে একটু হেল্প করো। তাহলে যেখানে আগে একজন ডেভেলপার ইনভলভ হইতো, ওই জায়গাটা কিন্তু আমি এআই এর মাধ্যমে অনেক দূর আগে গেছি। আমি বলতেছি না যে 100% সফল হবো, বাট আমি একটা আইডিয়া পেয়ে গেছি যে এই জায়গায় আসলে কাস্টমাইজ করতে হবে, বা অনেক ক্ষেত্রে হয়তো কাস্টমাইজ করেও দিচ্ছে। কিন্তু দিন শেষে কিন্তু ইন্টিগ্রেশনটা আমাকেই করতে হচ্ছে। এরপরে ক্লায়েন্ট যখন রিভিশন দিবে, সেই রিভিশন গুলো আসলে অ্যাডজাস্ট করা, এই সবগুলো জিনিসই হিউম্যান টাচের দরকার আছে। সো রিপ্লেস না, আমাদের কাজটা ফাস্টার করছে, এটা বলতে পারি আমরা। আচ্ছা, মেহেদি ইউটিউব থেকে, নাসিম ভাই রিয়েলি জিনিয়াস, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এআই ইউজ করলে ক্লায়েন্ট ট্রাস্ট মেইনটেইন করার বেস্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এআই তোমার এন্ড থেকে তোমার কাছে কি মনে হয় নাসিম, যে আসলে তোমার ইম্প্যাক্টটা কেমন হয়েছে মার্কেটপ্লেসে যদি বলি? তুমি এআই এর আমি আগেও মনে কাজ করি করছো, এর পরেও কাজ করতেছো? আমি মনে করি বা এআই আসলে আমাদের মানে কাজকে আরো সহজ করে দিয়েছে। আমি বলবো না কখনো যে এআই আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। হ্যাঁ, তবে হ্যাঁ, রিপ্লেস কখন করবে, আমি যদি এআই সাথে মানে তাল মিলা না চলতে পারি, অবশ্যই আমাকে রিপ্লেস করবে, স্বাভাবিক। এখন আমার অনেক সময় ক্ষেত্রে হয়েছে যে কিছু কিছু ক্লায়েন্ট আসছে মানে খুবই কাস্টম হেভি কোড রিলেটেড কিছু কাজ আমি মানে ঘন্টা 1-1.5 ঘন্টার ভিতরে করে দিতে পারতেছি, যেটার জন্য আমার যদি এআই না থাকতো আমার সেটা প্রায় 3-4 দিন লেগে যেত। সো এআই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না, এআই আমাদেরকে মানে হেল্প করতে পারবে, হেল্প করে। আমি মনে করি এআই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে আমার সহযোগী। আমি ওর কাছ থেকে হেল্প নিতেছি। আমার অনেক সময় এরকম হইতেছে যে ক্লায়েন্ট অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখে মেসেজ পাঠাচ্ছে, তো আমি জাস্ট আমার শর্ট টাইম আমি এআই কে দিয়ে বলতেছি আমার সামারি করে দাও, তো ও আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে। আচ্ছা, এই যে মার্কেটপ্লেসে কাজ করতেছো, একটা ক্লায়েন্ট অনবোর্ড করার জন্য মানে কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করো? মানে ক্লায়েন্ট অনবোর্ড বলতে একটা ক্লায়েন্ট আমাকে ইনবক্সে নক করলো, কনভার্ট হয়নি, সো ইন দ্যাট কেস ওকে আসলে কনভার্ট করার জন্য কমিউনিকেশনের স্টেপগুলো কেমন থাকে? লাইক তুমি যখন মিটিংগুলো করো, ওই জায়গাটাতে আসলে প্রথমে কি বলো, মাঝে কি বলো, শেষে কি বলো, বাজেট কখন বলো, টাইমলাইন কখন বলো, রিভিশনের ফ্যাক্টরগুলো, এই টোটাল ব্যাপারটা একটু যদি আমরা একটু শর্টে শুনতাম আর কি, মানে ক্লায়েন্ট কমিউনিকেশনের মেজর ফ্যাক্টরগুলো। প্রথমেই ক্লায়েন্ট কমিউনিকেশনের কোনো একটা ক্লায়েন্ট যখন আমাকে নক দেয়, ফার্স্ট অফ অল আমি তার প্রবলেমটা বোঝার ট্রাই করি যে তার অ্যাকচুয়ালি কি প্রবলেম এবং সে কি চাচ্ছে। দেন ওই অনুযায়ী তাকে কিছু কোয়েশ্চেন করি। আমি তাকে যখন কোয়েশ্চেনে ব্যস্ত রাখি, সে অটোমেটিক আমাকে মানে আমার সাথে কানেক্টেড থাকতেছে। দেন আমি তারে মিটিং এ আনার ট্রাই করি। আর যখন একটা ক্লায়েন্ট মিটিং এ আসতেছে, এটা অটোমেটিক অনবোর্ড হয়ে যায়। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার ক্ষেত্রে হয়েছে ক্লায়েন্টের মিটিং আসছে, অনবোর্ড হয়ে গেছে। সো আমি মনে করি যে প্রশ্নের উপর রাখলে অ্যান্ড দেন তার প্রবলেমটা বুঝে তার যদি সলিউশন দেওয়া যায়, একটা মেসেজে বোঝানো যায় যে আমি মানে পারফেক্ট আর আমি কোয়ালিটি কাজ দিতে পারবো, সে অবশ্যই অনবোর্ড হবে। চমৎকার। আর এই ক্লায়েন্ট কমিউনিকেশনে কিন্তু অনেক মেজর, শুধু ক্লায়েন্টের সাথে শুধু ভালো ইংলিশ বললেই হবে না, এখানে আসলে ক্লায়েন্টের সাইকোলজিটা বুঝতে হবে যে আমি আসলে চিন্তা করতেছে ওই জিনিসটা পিক করতে পারা, এবং ওই অনুযায়ী আসলে পয়েন্ট দেওয়া। আমরা অনেক সময় টেকনোলজি নিয়ে অনেক কথাবার্তা বলি, কি ইউজ করবো, কোন টুল ইউজ করবো, এগুলো অনেক সময় ক্লায়েন্টরা বুঝে না। ক্লায়েন্ট আসলে দিন শেষে বুঝে যে আমার এই ফিচারটা লাগবে। তো আমরা যখন আসলে এই সার্ভিসগুলো দিব, তখন এই মানে এন্ড রেজাল্টটা কেমন হবে, যে তোমার আমি এমন একটা ওয়েবের ক্ষেত্রে বলতেছি, একটা ওয়েবসাইট বানাই দিব যেখানে তুমি অনেক পরিমাণ ক্লায়েন্ট কনভার্ট করতে পারবা, এটা একটা ফানেল টাইপের ওয়েবসাইট হবে, এখানে তুমি এসইও পাচ্ছ, সো গুগল থেকে তুমি ট্রাফিক পাবা। সো এই যে আমার এই কাজের মাধ্যমে তুমি আসলে এই জায়গায় ছিলা, এই জায়গায় যাবা, এই যে একটা স্ট্র্যাটেজি, এটা আসলে প্রপারলি বলতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আসলে আমরা কি টুলস ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, উইক্স ইউজ করতেছি, এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ক্লায়েন্ট চাই অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবে, তার রেজাল্টটা যে সেটা চাই।
আচ্ছা, তো এই যে যদি বলি ক্যারিয়ার চেঞ্জ মানে কি যে তোমার ইম্প্যাক্ট আর কি, হ্যাঁ ধরো এই যে পড়াশোনার পাশাপাশি তুমি আসলে আর্নিং করছো, তোমার ফ্রিল্যান্সিং এর ইম্প্যাক্টটা তোমার লাইফে কেমন? ইম্প্যাক্টটা আলহামদুলিল্লাহ খুবই এখন ভালো। আগে যদিও আমাদের মানে খুবই আমাদের হয় কি যে মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা উঠে আসে যদি মোটামুটি একটা আর্নিং থাকে সেটা খুবই মানে ইম্প্যাক্ট করে অ্যাকচুয়ালি। আর আমার প্রথম থেকেই যখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে জানতাম বা শুনছি তখন থেকেই মানে জব করার কোনো ইচ্ছা ছিল না, যে আমার যাই করতে হবে ফ্রিল্যান্সিং এই সেক্টরটা করতে হবে, মানে এই সেক্টরে আমার লাইফ বুঝাইতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে আমি আগাইছি অ্যাকচুয়ালি। তো আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো করতেছে, ফ্যামিলিকে সাপোর্ট দিতেছি, ইনশাল্লাহ নিজের সামনে কিছু করবো, খুবই ভালো। চমৎকার, চমৎকার, ভেরি নাইস। ইউরোপ থেকে একটা কোশ্চেন আসছে, ফিউচার প্রুফ একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জন্য কি কি স্কিল শেখা উচিত? বেসিক্যালি আমরা পিএইচপিটা আগে স্টার্ট করে ফেলবো, ডাটাবেস শিখতে হবে। ডেটাবেজের পর আমরা আসলে একটা থিম, একটা ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে আর কি, ওয়ার্ডপ্রেসের যে থিম হায়ারার্কি বা এই প্লাগইনগুলো আসলে ডেভেলপ করতে হয় কিভাবে, একটা ছোট ছোট কিছু প্লাগইন তৈরি করে আমরা, এটা আসলে দুই রকমের ব্যাপার, একটা হচ্ছে ক্লায়েন্টকে সার্ভ করার জন্য, আর একটা হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ কোনো একটা প্লাগইন বা থিম তৈরি করতে যাচ্ছি যেটা আমি সেল করবো। সো আগে ডিসাইড করতে হবে আমি কি সার্ভিস দিব না প্রোডাক্ট সেল করবো। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের জিনিস করে, অনেক ক্ষেত্রে মার্চ করেও করে। সো যদি ক্লায়েন্টকে সার্ভ করতে চাই সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের যে হায়ারার্কি গুলো এগুলো বোঝা, তারপর হচ্ছে আমাদের থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারলে ইট উইল ওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্ক তোমার কত পার্সেন্ট নিয়ে যায়? সোজা কথা ইনভেস্টমেন্টের কথা। আমরা জানি আপওয়ার্কে এখন রেগুলার বিট করতে গেলে জব জব কমপ্লিট হওয়ার পর সেখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে প্রোফাইল বুস্টিং, অ্যাভেলেবল ব্যাজে আমাদের কিছু কানেক্ট বা ডলার খরচ হয়ে যায়। পার মান্থে যদি আমি হিসাব করি তোমার আর্নিং এর কত পার্সেন্ট আপওয়ার্কে ইনভেস্ট মানে চলে যাচ্ছে সোজা কথা? আচ্ছা নাসিম, জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনাবো, মেবি নেটের সমস্যা। আচ্ছা, সো ওই যে যেটা বললাম, কত পার্সেন্ট তোমার আপওয়ার্কে চলে যায় প্রত্যেক মাসে যদি একটা পার্সেন্টেজ বলি? পার্সেন্টেজ বলতে গেলে মোটামুটি 20% তো নাই, 20% যায় আই হোপ, কাজ যাই ইনকাম করা হয় না কেন তার 10% তো এটা মানে প্রথমেই কাটতেছে ওটা আর্নিং এর উপর। তার উপর আর্নিং এর? প্রতিদিনই হচ্ছে যে $15 যেই 100 কানেক্ট দেওয়া, মানে টোটাল লিমিট বিডের মানে প্রপোজাল বুস্টের। আচ্ছা, তো ওই প্রপোজাল হিসাবে আমার বুস্ট মনে করি যে 20% কাটে, 20% যায়, 20% এর মতো 20%। চলে যাচ্ছে। সো এটা কিন্তু ইনভেস্টমেন্ট। আমরা অনেকে মনে করি যে আপওয়ার্ক ফাইবারে আগে যেরকম ছিল, অ্যাকাউন্ট খুললাম, কাজ করলাম, 10% টাকা 20% টাকা রেখে বাকিটা আমার হাতে চলে আসবে, ব্যাপারটা এখন আর ওই পর্যায়ে নাই। সাবস্ক্রিপশন বেস, ফাইবারও সাবস্ক্রিপশন আছে, আপওয়ার্কে মাস সাবস্ক্রিপশন নিতে হয় এখন, মানে সাবস্ক্রিপশন বলতে হচ্ছে কানেক্ট খরচ করতে হয় প্রথম দিক থেকেই। সো এখানে আমরা একটা জবে বিট করতে গেলে আমাদের কানেক্ট খরচ করতে হয়, কানেক্টের এগেনস্টে কিছু ডলার দিয়ে আসলে কানেক্টগুলো কিনতে হয়। তারপর আমরা প্রপোজাল বুস্ট আছে, প্রোফাইল বুস্টিং আছে, ওইখানেও একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। সো এই স্পেন্ডিং গুলোর পরও একটা মার্কেট প্লেস আমার অ্যাকাউন্টটা দাঁড়া করে দিচ্ছে, এখান থেকে আমার রেগুলার ক্লায়েন্ট আসতেছে, যেটা আমার রেডিমেড ক্লায়েন্ট। এটা অনেক বড় একটা অ্যাসেট, যেটা অনেক সময় আউট অফ মার্কেট প্লেস আমরা যখন হান্টিং করতে যাই ওই টাইমে তার থেকে অনেক বেশি স্পেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আমরা যারা আপওয়ার্কে রেডি তাদের আসলে কিছু ইনভেস্টমেন্ট নিয়ে নামা উচিত আর কি। মানে এটা অবশ্যই, এরকম এটা না অবশ্যই। 50,000 1 লাখ টাকা নিয়ে নামলাম এরকম না, আমার যতটুকু আছে 5,000 3,000 আমি জাস্ট ইনভেস্ট করবো, ওই কানেক্ট গুলো দিয়ে বিট করবো। ইনিশিয়ালি যদি রিটার্নটা নাও আসতে পারে, ইনিশিয়ালি আমি যদি বলি 3 মাসের মতো ধরেই, 3 মাসের রিটার্নটা নাও আসতে পারে, কিন্তু ওই ডলারগুলো খরচ করে আমি যদি কোনো একটা জব পাই, 2টা জব পাই, 3টা জব পাই, সেগুলোর এগেনস্টে কিন্তু আমার অ্যাকাউন্টে রেটিং রিভিউ আসতেছে, প্রোফাইলটা র্যাঙ্ক হচ্ছে, অর্গানিক ইনভাইটেশন আসা শুরু হবে অটোমেটিক্যালি 5-7টা কাজ কমপ্লিট করার পর। তারপরে গিয়ে আমি আসলে বুঝতে পারবো আমার প্রফিটটা, তখন আমি খুব অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করে আমি, যেমন ওর ক্ষেত্রে 20% যদি মানে আপওয়ার্ক যদি $1,000 দেয়, সে $800 উইথড্র করতে পারতেছে, বাকি $200 কিন্তু আমার বিল বুস্ট এগুলোতে খরচ হয়ে যাচ্ছে। ওকে ওকে, তো নাসিম, এই যে ফ্যামিলি সাপোর্ট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একজন ফ্রিল্যান্সারের জন্য, সেটা বাবা মা যেই হোক, তো এখানে ধরো এখন তুমি জব করবা না, তো জব না করে আসলে তুমি ফ্রিল্যান্সিং করবা, এই যে ব্যাপারটাকে আসলে ফ্যামিলি, যেহেতু আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা এখনো আমাদের বাংলাদেশে ওভাবে প্রতিষ্ঠিত না, একজন জব হোল্ডার, সরকারি জব হোল্ডার, বিসিএস হোল্ডার যেরকম প্রতিষ্ঠিত সেরকম না। বাট আর্নিং এর দিক থেকে চিন্তা করলে হয়তো অনেক সময় কোনো একটা ভালো জব হোল্ডারের থেকে 6 টাইমস আর্ন করে কোনো ফ্রিল্যান্সার। সো এই জায়গাটা তুমি আসলে তোমার ফ্যামিলি সাপোর্ট বা এটা ম্যানেজ করছো কিভাবে, বা তারা কি সাপোর্ট ছিল কিনা? প্রথমত আমার আম্মু খুবই সাপোর্ট করছে, আমার আম্মু খুবই সাপোর্ট করছে। আর আমার ফ্যামিলি বলতে আমার বাবা তেমন একটা সাপোর্ট করে না। আমার বাবা সবসময় মানে আগে বলতো যে কি পোলা এখন চাকরি টাকরি করে না,
মানে সে খুব একটু আচ্ছা নিন্দুক করতো আর কি, যে এখনো চাকরি বাকরি করে না বা টাকা পয়সা তেমন ইনকাম টিনকাম করে না, আর কবে কি, মানে এটা নিয়ে খুবই আর আশেপাশে মানুষের কাছে মানে আমি যখন, আমি তো এখন ঢাকা থাকি, আগে যখন বাড়িতে যাইতাম তখন আশেপাশে মানুষ বলতো যে আপনার ছেলে কি করে, ছেলে কি করে, এটা নিয়ে খুবই প্যারা খাওয়া লাগতো। তো আম্মু বলতেও মানে লজ্জা লাগতো যে ছেলে এখনো কিছু করে না, মানে পড়াশোনা মাত্র করছে, কমিট করতেছে। বাট আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই চাকরি বাকরি করতো, বাট আমার এখনো চাকরি মানে করি। আমার ইচ্ছাই ছিল এই সেক্টরে আসা, এই সেক্টর কিছু একটা ভালো কিছু করা। তো এই ক্ষেত্রে ফ্যামিলিতে মানে একটু টাফই হয়েছে ম্যানেজ করা। বাট এখন যখন দেখতেছি না ভালো করতেছি, এখন আর কিছু, এখন আর গর্ব করে যে না খুব ভালো। তো এটা কিন্তু আমাদের সব ফ্রিল্যান্সারের জন্যই সত্যি আসলে একজন মানে ফ্যামিলিও চায় আসলে একটা স্টেবল ইনকাম, একটা সিকিউরিটি সোজা কথা। তো আমরা যারা এই সেক্টরটাতে আসতেছি, যেমন ওর ক্ষেত্রে আলাদা একটা প্যাশন ছিল, আমি ফ্রিল্যান্সিংই করবো, এই প্যাশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্যাশন যাদের আসলে থাকবে তাদের জন্যই ফ্রিল্যান্সিং। আর বেসিক্যালি আমরা মার্কেট প্লেসগুলোতে যে আমরা ঠিক আছে লং টার্ম কাজ করব, বাট এখান থেকে আসলে আমার কিছু বেস্ট ক্লায়েন্ট পিক করে ফেলাইতে হবে, লং টার্ম ক্লায়েন্ট পিক করে ফেলাইতে হবে, যেটা আমার আর্নিং এর স্টেবিলিটি দিবে। তার মানে কি, আমার যখন অ্যাকাউন্ট সামহাও ডাউন থাকবে 1 মাস 2 মাস, তখন যাতে ওই ক্লায়েন্টের রেগুলার বেসিস কাজগুলো করে 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 আমার অ্যাটলিস্ট একটা চলার মতো অ্যামাউন্ট থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে 2-3 মাস যদি আমার আর্নিং ডাউন থাকে, আমার মেজর আর্নিং সোর্স যেটা দিয়ে আমি চলি, তখন কিন্তু মানুষরা অল্টারনেটিভ চিন্তা শুরু করে, না আমি এখন কি করবো, আমার তো আসলে আর্নিং নাই। এই জন্য দুটা ফ্যাক্টর, এক হচ্ছে মাল্টিপল মার্কেট প্লেসে কাজ করা বা অ্যাকাউন্ট করা, সামহাও একটা ডাউন থাকে যাতে অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা মার্কেট প্লেস থেকে আমি আর্ন করতে পারি। নাম্বার 2 হইতেছে যে মানি ম্যানেজমেন্টটা, যেটা আমি আর্ন করতেছি এটার একটা অ্যামাউন্ট আমি জমায় রাখলাম। আমরা 50-20-30 রুলস বলি, অর্থাৎ আমার রেগুলার এক্সপেন্সে 50 গেল, 20 আমার ইনভেস্টমেন্টে গেল, নতুন কিছু শিখা, সফটওয়্যার কিনা, সাবস্ক্রিপশন কিনা, আর 30% আমার আসলে সেভিংসে চলে যাবে, যেটা আমার ইমার্জেন্সি কোনো একটা প্রবলেম হলো সেখানে যাতে আমি খরচ করতে পারি, বা আমার ফিউচারে যদি সামহাও আর্নিংটা কমে যায় ওই জায়গাটা থেকে আমি ব্যাকআপ দিতে পারি। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো কিন্তু এই যে প্যাশনের জায়গাটা, ওর প্যাশন ছিল দেখে আসলে কন্টিনিউ করতে পারছে। হ্যাঁ, সো যারা আসলে এটাকে সাইড ইনকাম, সাইড হাসেল হিসেবে আমি নিচ্ছি, বাট ওরকম সিরিয়াস না, তাদের জন্য এখন মার্কেট প্লেসে নতুন করে গ্রো করা, টিকে থাকা রিয়েলি টাফ। মানে এখন আমরা যে সমস্ত স্টুডেন্টদেরকে দেখি আসলে, বা লার্নার দেখে আসলে দেখি, ডেডিকেটেড লার্নার তারাই কিন্তু আসলে টিকে আছে বা একটা ভালো স্টেজে আছে। তো মানে সবাই খেয়াল রাখতে হবে, এটা সাইড হ্যাসেল বা আমি 2-3 মাস ইনকাম করে বসে থাকবো এরকম কিছু না। আমরা যখন যেরকম আসে, এই কক্সবাজারে আমার মনে আছে আমি বিচে ঘুরতে ঘুরতে আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি, এখনো হয়, এখনো হয়। এই প্যাশনটা যদি না, মানে আমি ওই ক্লায়েন্টটা কনভার্ট না করতে পারলে ওই ক্লায়েন্টটা অন্য অ্যাকাউন্টে যাবে, অন্য কারো অ্যাকাউন্টে যাবে, ওই অ্যাকাউন্টটা আমার থেকে বেশি গ্রো করবে, আমার অ্যাকাউন্টটা সেই পরিমাণে ডাউন হবে। মানে ওইটা যতটুকু গ্রো করছে আমারটা ততটুকু ডাউন হবে, কারণ আমি কনভার্ট করতে পারিনি। আমরা ঘুরে বেড়াবো এরকম আসলে হয় না। এরকম আসলে গল্প আছে যে কোন একটা প্রেশার সিচুয়েশনে তুমি আসলে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছো, বা এই ক্লায়েন্টে আসলে দিনরাতি কমিউনিকেশন করতেছো, প্রেশার ফিল করো কিনা? হ্যাঁ ভাই, এরকম এই যে এই ঈদেই তো হয়েছে। এই ঈদে আমি মনে করেন নামাজে পড়তেছি, মানে নামাজের একটু আগেও খুতবা, মানে হুজুর যখন খুতবা দিতেছে তখন আমি ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই দিতেছি। তো এরকম হয় অ্যাকচুয়ালি আমাদের যখন ফ্রিল্যান্সিং লাইফটা এরকম, যে ক্লায়েন্ট মেসেজ দিলে আমাদের যে কোনো জায়গায় থাকে না কেন সেটা রিপ্লাই করতে হয়। বিকজ আমি যদি ক্লায়েন্ট অনবোর্ড করতে পারি, হয়তো বা হইতে পারে ক্লায়েন্টের এই কাজটা ছোট $5 হইতে পারে, বাট এই $5 ক্লায়েন্ট আমার সামনে আরো লং টার্ম একটা চিন্তা করতে পারি এটা দিয়ে। সো আমাদের হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন উইনিং প্রপোজাল বা আমরা যখন আসলে একটা কাজে বিট করতে যাই, কভার লেটার লিখতে হয়, এবং এটা এতটা মেজর ফ্যাক্ট, এখানে শুধু কভার লেটার লেখা না, টাইমিং একটা ফ্যাক্ট, কোন টাইমে আমি বিট করতেছি, তারপর হচ্ছে কোন দেশের ক্লায়েন্টের কাজে আমি বিট করতেছি, ওইখানে কতজন আসলে অ্যাপ্লাই করে ফেলছে, মানে ক্লায়েন্টের হিস্টোরি দেখাটাও একটা ফ্যাক্ট। তো তুমি একটু মোটামুটি ওভারঅল একটু শেয়ার করবা একটা কাজে বিট করার আগে কোন কোন জিনিসগুলো দেখো, আর বিট করার সময় কভার লেটারে কি কি লাগে? আচ্ছা, প্রথমত কোনো একটা জব পোস্ট হলে আমি চেষ্টা করি 10 থেকে 15 মিনিটের ভিতরেই বিট করা, এটা চেষ্টা করি। এবং যেগুলো জিনিসগুলো সবচেয়ে বেশি ফলো করি তার রেটিং কত, এবং সে ইন্ডিয়া পাকিস্তান কিনা। যদি ইন্ডিয়া পাকিস্তান হয় আমি এটা অ্যাভয়েড করার ট্রাই করি, সে যত ভালোই ক্লায়েন্টই হোক না কেন। হ্যাঁ, আর ইন্ডিয়া পাকিস্তান না থাকলেও আমি তাকে আর প্রথম রেটিংটা চেক করি, তার স্পেন্ড কত হয়েছে, তার হায়ার রেশিও কত। তার যদি 50% হায়ার রেশিও না থাকে আমি এটা অ্যাপ্লাই করি না। অনেক ক্লায়েন্ট হয় কি যে জব পোস্ট করতে চলে যায়, পরে আর আসে না। হ্যাঁ,
এরকম হয়। সো এই জিনিসগুলো ফলো করি, দেন তার প্রপোজালটা ভালো করে করি, করার পর হচ্ছে তার মেইন পয়েন্ট কি বা কি চায় অ্যাকচুয়ালি, কোন বেসডে চায়, ওই জিনিসগুলো ফার্স্ট 2 লাইনের ভিতরেই ট্রাই করি কথা বলা। প্লাস সে দেখতেছে আমার 2 লাইন, ফার্স্ট 2 লাইনে দেখতেছে, দেখবে অ্যাকচুয়ালি। সো ওই 2 লাইনে আমি তার যে মেইন পয়েন্টগুলো আছে বা তার যে জিনিসটা সে চায় ওই জিনিসটা ফোকাস প্লিজ 2 লাইনটা দেওয়ার, মানে একটা হুকিং সিস্টেম দেওয়ার ট্রাই করি, দেন ডিটেলসে কিছু দিই। তারপরে তার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলো তার জিনিসের সাথে ম্যাচ করে রিলেভেন্ট, আর তার হুকিং একটা লাস্ট একটা সিটিয়ে দিই, সিম্পল। চমৎকার। তারপরে স্টার্টে একটা হুক থাকতেছে যে কেন তোমাকে হায়ার করা উচিত বা কিভাবে সলিউশন করবা, তারপরে কিছু পোর্টফোলিও, তারপরে এন্ডিং এ হচ্ছে আমরা সিটিএ কল টু অ্যাকশন বা নক করো আমাকে বা আমরা জুম কলে আসি, এরকম দিয়ে শেষ করছি। চমৎকার একটা আইডিয়া। আচ্ছা, এখন এই যে পোর্টফোলিও বিল্ড আপ, এটা তুমি ধরো অনেক ক্লায়েন্টের কাজ আগে করছো, সো ইউ হ্যাভ দ্য পোর্টফোলিও। সো যারা নতুন তারা আসলে পোর্টফোলিও কিভাবে পাবে বা তুমি শুরুর দিকে কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করছিলে? আমি অ্যাকচুয়ালি শুরুর দিকে অনেক ইন্সপিরেশন সাইট দেখতাম, লাইক অনেক ওয়েবসাইট, এগুলো নিজের মতো করে মানে বানানো ট্রাই করতাম, বা নিজের আইডিয়া থেকে ড্রিবল থেকে আপনার ইন্সপিরেশন নিতাম, বিহান্স থেকে নিতাম, এগুলো নিয়ে নতুন করে নিজের ওয়েবসাইট বানানো ট্রাই করতাম লোকাল হোস্টে। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতাম যাতে সে এগুলা মানে পরবর্তীতে আমি এগুলা পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারি। কারণ একটা নতুন যখন একটা অ্যাকাউন্ট থাকে তখন আমাদের হয় কি পোর্টফোলিও অভাব থাকে। অনেক মানে ফ্রিল্যান্সারই হচ্ছে মানে সে কাজ জানে বাট তার পোর্টফোলিও নাই, তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি তার এখানে অনবোর্ড করাটা খুবই কঠিন হয়ে যায়। তার যখন একটা মোটামুটি একটা ভালো একটা পোর্টফোলিও থাকে, তার রিভিউ নাই বাট একটা পোর্টফোলিও আছে, তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বিবেচনা করে যে না হয়তো বা সে এই কাজটা করতে পারবে, তার এরকম ইলেভেন এক্সপিরিয়েন্স আছে। সো এই জিনিসটা আমি মনে করি যে নতুনদের জন্য খুবই হেল্পফুল যদি পোর্টফোলিও বানায়। পাশাপাশি আমি একটু শেয়ার করতে চাই, freelancer.com এ কিছু কন্টেস্ট আছে, ওই কন্টেস্টগুলো অ্যাপ্লাই করি। বা আপওয়ার্কে তো আমরা শ্যাডো জব দেখি, মানে একটা জবের হয়তো 100% রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের মানে জবের ভিতরে দেওয়া থাকে না, বাট মোটামুটি আমরা অনেক সময় দেখি কিছু কিছু ক্লায়েন্ট ডকুমেন্ট নিয়ে রেডি, পুরো রিকোয়ারমেন্ট রেডি। আমি বিট করলাম, কাজটা পাইলাম না, সমস্যা নেই, আমি পুরো কাজটা নিজের মতো করে করি। দিস ইজ দ্য পোর্টফোলিও। একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে আমি কনভার্ট করছি একটা আউটকামে, এটাই তো পোর্টফোলিও। এগুলোকে পরবর্তীতে আমরা বিহ্যান্স বা ড্রিবলে অথবা যদি সুযোগ হয় আমরা ডোমেইনে ডাইরেক্ট রেডি করি। ওয়েবের ক্ষেত্রে বললাম এরকম, আমরা ধর লোগো ডিজাইনার, সো ওই ক্ষেত্রে একটা লোগোর যে রিকোয়ারমেন্ট সেটাকে দেখে লোগো 3-4টা ভার্সন তৈরি করে আমরা বিহ্যান্স বা ড্রিবল আপ করে রাখলে এইগুলো ক্লায়েন্টকে আসলে মানে ট্রাস্ট করতে হেল্প করে, না এটা কাজ করছে। কারণ আমার অ্যাকাউন্ট নতুনদের ক্ষেত্রে বলতেছি, নতুনদের ক্ষেত্রে অ্যাকাউন্টে রিভিউ নেই, তাহলে কি আমার অ্যাকাউন্টে রিভিউ না থাকলে ক্লায়েন্ট কেমনে বুঝবে? আমি যদি পোর্টফোলিও না দেখাইতে পারি, ও আসলে কোন বিশ্বাসে আপওয়ার্কের কাছে টাকাটা জমা রাখবে? এক্স্যাক্টলি। সো এই পোর্টফোলিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো মার্কেট প্লেসে যাওয়ার আগে একটা স্ট্রং পোর্টফোলিও নিয়ে নামতে হয়, সবসময় আমরা এটা বলি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার একটু পেমেন্টের ব্যাপারে আসি। ক্লায়েন্টের এই যে কাজ নেওয়ার ক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সারের থাকে একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ফিক্সড বাজেট, যে এর নিচে আমি কাজ করবো না। ধরা যাক $100 একটা ওয়েবসাইট বানানোর জন্য বা একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য। তো আবার অনেকের থাকে যে আমি সবই কনভার্ট করবো, whatever is লো বাজেট হোক হাই বাজেট হোক। আবার অনেক চুক্তি থাকে যে মাসে আমি 1-2টা কাজই করবো, $300 নিচে কাজ করবো না। তুমি আসলে মানে কোন স্ট্র্যাটেজিটা ফলো করো বা তোমার কাছে কোনটা ভালো লাগে? না, আমি অ্যাকচুয়ালি লো বাজেটে কাজ করার আমি মানে এটা প্রেফার করি না অ্যাকচুয়ালি, বিকজ এটা অ্যাকচুয়ালি মানে লো কোয়ালিটি ডিফাইন করে। আমি যখন একটা মানে যে কোনো প্রজেক্টে আমি যদি লো বাজেট আমি দেখতেছি, আমি কোনো বিড করি না, কারণ আমি মনে করি আমার কাজের কোয়ালিটি অ্যাকচুয়ালি যেই ওই অনুযায়ী আমি বিড করার ট্রাই করি। আর লো কোয়ালিটি কাজ করা উচিত না আমি মনে করি, কারণ এখানে অ্যাকচুয়ালি মার্কেট প্লেস ডাউন করে। সো আমি সবসময় মানে হাই বাজেটে কাজ করার ট্রাই করি, এবং ওই অনুযায়ী আমাকে গতকাল একটা ক্লায়েন্ট আসছে, সে মানে আমি $20 ছাড় দিন, আমি বলছি $150, ও বলছে $130, আমি বলছি এরকম আর কি। চমৎকার চমৎকার। আচ্ছা, সো আউটরিচের ক্ষেত্রে আরেকজন জিজ্ঞাসা করছে যে কোল্ড আউটরিচের ক্ষেত্রে ফেসবুক লিঙ্কডইনের ক্ষেত্রে রিপ্লাই করতে গেলে কিভাবে আসলে মেসেজ লেখা উচিত? প্রথমত এআই এর লেখা বাদ দিতে হবে, এটা আমরা সবসময় বলি। আমরা এখন আসলে এআই ডিপেন্ডেন্ট কন্টেন্ট, সব এআই দিয়ে, যে টুলগুলো আছে এগুলো এআই দিয়ে তৈরি করা, টুলের রিপ্লাইগুলোও এআই। আমরা রিপ্লাইটাকে যতই আসলে এআই থেকে হিউম্যান টাচে কনভার্ট করার ট্রাই করি, ওইটা ওইভাবে হয় না। সো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বুঝতে পারে কোনটা এআই আর কোনটা হাতে লেখা, বুঝতে পারে। আমি নিজে আমার পার্সোনাল ক্ষেত্রে বলি, আমার কাছে অনেক আউটরিচ করে বিভিন্ন সার্ভিস সেল করার জন্য। যখনই আসলে এআই টোন দেখা যায় বা তখনই আসলে ওর প্রতি ইন্টারেস্টটা হারায় যায় আমার। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সে আসলে আমার মতো 100 জনকে রিপ্লাই করছে, আমি তার কাস্টম কেউ না। মানেটা কি? সে যখন আমাকে ধরে, আমি ক্লায়েন্ট, এখন কেউ একজন আমাকে অ্যাপ্রোচ করবে, সে বলবে ভাই আপনার কোম্পানি ভিডিও ওয়েবসাইটটা আমি দেখছি, যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি,
আপনার ওয়েবসাইটে হোম পেজে এই জায়গাটাতে প্রবলেম আছে, স্ক্রিনশট দিল, বা আপনার যে ল্যান্ডিং পেজটা আছে এটা মানে কনভার্সন ফোকাস না, এখানে এই ইম্প্যাক্ট গুলো ফেলা উচিত। ডার্ক ভার্সন না ইউজ করতে, তখন আমি বুঝবো কি আমার জন্য সে কাস্টমলি রেডি হয়ে আসছে, সে আমাকে সার্ভ করার জন্য মানে কাস্টম কিছু জিনিস নিয়ে আমাকে রিসার্চ করে আসছে, নট লাইক দ্যাট জেনেরিক সবাইকে যে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে। সো এটা যদি করতে পারি আমরা, একদম কাস্টম যদি রিসার্চ করে হোক, আমি আগে 100টা আউটরিচ করতাম, এখন 10টা করবো ডেইলি, সমস্যা নেই। এই 10টা থেকে কনভার্ট হওয়ার চান্সটা বেশি থাকে, নাম্বার 1 এটা। আর নাম্বার 2 হচ্ছে ফলো আপ করা, অর্থাৎ আমরা একবার করে আউটরিচ করলাম, শেষ, আমাদের এই শীট মানে যে ডাটা থাকে এই ডাটা শেষ, পরের ডাটাতে মুভ করি, পরের ইন্ডাস্ট্রিতে মুভ করি। এরকম না করে আমরা মানে 1 সপ্তাহ সময় নিয়ে ওই যে লিড গুলোকে আমি আসলে আউটরিচ করছি তাদেরকে আবার একটু ফলো আপ যদি করি, যে কি অবস্থা, আপনার কি মনে আছে আমার কথা, আমি আপনাকে এই জিনিসটা বলছিলাম, বা আরো কিছু রিসার্চ করে একটা কনসালটেন্সি অফার করতে পারি। এই ফলো আপটাতেও অনেক সময় দেখা যায় 10% ক্লায়েন্টরা আসলে ব্যাক করে। আচ্ছা, ওয়েল, তো খেয়াল রাখতে হবে, এই আগেই এআই এর চিন্তা বাদ দিয়ে ফেলতে হবে। আচ্ছা, ডেইলি রুটিন একটু শুনবো নাসিম তোমার। ফ্রিল্যান্সারদের ডেইলি রুটিন নাকি খুব খারাপ অবস্থা থাকে, সারা রাত জেগে থাকে, সারাদিন কাজ করে, তো এটা কি তোমার মানে তোমার ক্ষেত্রে ডেইলি রুটিনটা কেমন আসলে? আমার ক্ষেত্রে রাতেই কাজ করা হয়, মোটামুটি রাতে বলতে 3টা 4টা পর্যন্ত কাজ করা হয়। হয় কি, যেহেতু আমাদের সাথে ওদের টাইম ম্যাচটা হয় না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্টের সাথে টাইম ম্যাচ হয়, কিছু কিছু ক্লায়েন্টের সাথে টাইম ম্যাচ হয় না, আমাদের জেগে থাকতে হয়। কাজ আমার একটা ক্লায়েন্ট আছে, ও অ্যাকচুয়ালি আসে রাত 12টার পরে, তা আমার তো ওর সাথে যদি আমি 12টার পরে অ্যাক্টিভ না থাকি, ওর সাথে আমার কমিউনিকেশন একটা গ্যাপ থাকে। কোনো আমি দিতেছি মেসেজ, ও 12 ঘন্টা পরে এসে সিন করতেছে, ও মেসেজ দিতেছে, আমি আবার 12 ঘন্টা পরে এসে সিন করতেছি, এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন, খুবই একটা কমিউনিকেশন গ্যাপ। সো অ্যাকচুয়ালি কমিউনিকেশন গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদের রাত জাগতে হয়। আর তবে একটা সময় পর যখন টিম হয়ে যায় একটা মোটামুটি তখন অ্যাকচুয়ালি ওই জিনিসটা কমায় না যায়। সো আপাতত মোটামুটি খুবই রাতে কাজ করা হইতেছে, দিনে ঘুমানো হইতেছে, এরকম অবস্থা যাইতেছে। ভেরি নাইস, ভেরি নাইস। তো ও কিন্তু একটা খুব মেজর একটা কথা বলছে, আমরা যদি ইউএস ইউকে ক্লায়েন্টদেরকে ধরতে চাই, আমাদের এই যে সন্ধ্যা 7টা 8টা মানে ওদের ওখানে অপোজিট টাইম, হ্যাঁ, ওই টাইমে ধরা যাক ওরা অ্যাক্টিভ হওয়া শুরু, 7টা 8টা 9টার পর থেকে শুরু করে ভোর 4টা 5টা, আমার তো মোটামুটি ইনভিটেশন গুলো আমি সকাল 7টা 8টার দিকে পাই ম্যাক্সিমাম, হ্যাঁ। তার মানে কি আমার আসলে মোটামুটি এই ওভারনাইটটা যদি আমি হ্যান্ডেল করতে পারি, এই টাইমে আসলে লাইভ ক্লায়েন্টদেরকে পাওয়া যায়, আমি একটা রিভিশন করতেছি, হয় কি একটা কাজ নিয়ে নিলাম, ঠিক আছে, এরপর রিভিশন গুলো দেখা যাচ্ছে যে আমার যারা আসলে দিনে কাজ করে তাদের ক্ষেত্রে কি দিনের রিভিশন গুলো করে রাখে, এরপর রাতের বেলা ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, আবার সেই ফিডব্যাক গুলো নিয়ে পরের দিন কাজ করে দিনের বেলা রিপ্লাই করে, হ্যাঁ। তো যারা দিনে কাজ করে, কিন্তু এই যে রাতে কিন্তু মানে জবও বেশি আসে, নাম্বার 2 হইতেছে ক্লায়েন্টরাও অ্যাক্টিভ থাকে, আমি সব গ্রিন দেখি রাত্রেবেলা, বিশেষ করে 12টা 1টা 2টার পরে। সো মানে ক্লায়েন্টদের অ্যাক্টিভনেস যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের রাত্রে ইনিশিয়ালি জাগতে হবে। বাট ও যেটা বলে যে রাত জাগলো, কিন্তু রাত জেগে কাজ করতেছে এরকম না, হয়তো ক্লায়েন্ট কনভার্ট করার জন্য রাত জাগছে, বাট কাজগুলো দিনেই করতেছে। সো এরকম না যে আমার আসলে ফুল লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে, এটা ম্যানেজ করতে পারলে ইটস রিয়েলি গ্রেট। আচ্ছা, তো আমরা একদম শেষের দিকে আর কি। তো নাসিম, তুমি লাস্ট মান্থে আমাদের আপার টপ মানে হাইস্ট আর্নার হইছো, মান্থলি হাইস্ট আর্নার, একটা হিউজ আর্নিং ছিল $5,000 উপরে, জাস্ট গত মাসে আর্ন করছো। এই কনসিস্টেন্ট ইনকামটা আসলে কিভাবে তুমি ধরে রাখছো, বা কি কি ফ্যাক্টর এটাতে জড়িত? মানে কাজ করা তো ঠিক আছে, কাজ নেওয়া, কি টাইপের কাজ নিচ্ছ, কি টাইপের কাজ করতেছো, ক্লায়েন্টদেরকে কিভাবে আসলে এন্ডিং করতেছো যাতে সে তোমার কাছে আবার ব্যাক করে বা রিপিটেটিভ ক্লায়েন্ট হয়, একটু সিনারিওটা যদি শেয়ার করতে, যে কনসিস্টেন্ট আর্নিং রাখার জন্য কি করতে হবে? আচ্ছা, আমি মূলত কাজ করতেছি ওয়ার্ডপ্রেসের উপর, মানে ওয়ার্ডপ্রেস ম্যাক্সিমাম কাজগুলো আমার হতেছে ওয়ার্ডপ্রেস ডিজাইনের উপর আর কি, মানে ওয়েবসাইট ডিজাইনের উপর, কিছু কিছু কাজ থাকে ডেভেলপমেন্টের উপর। আচ্ছা, আর কনসিস্টেন্ট কাজের জন্য মূলত সর্বপ্রথম হইতেছে ভ্যালু, মানে কোয়ালিটি ওয়ার্ক দেওয়া। কোন আমি জাস্ট কাজ করতেছি, সে টাকা দিতেছে, এতটুকুই শেষ, একটা প্রজেক্ট শেষ, ওর সাথে আমার যোগাযোগ শেষ, এরকম করলে হবে না। তা আমার কিছুদিন পর ফলো আপ দিতে হবে যে লাইক তোমার ওয়েবসাইটটা কি মানে ভালো চলতেছে কিনা, বা তোমার বিজনেসটা কেমন চলতেছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি ও পরবর্তী আমার কাছে আসতেও পারে। সো প্রথমত কোয়ালিটি ওয়ার্ক, দেন ফলো আপ দেওয়া, খোঁজ খবর নেওয়া, অ্যাকচুয়ালি এটা হইতেছে আপনার কনসিস্টেন্ট মানে আর্নিং এর জন্য একটা মেইন মেজর পয়েন্ট। আর একটা ক্লায়েন্টকে শেষ করো কিভাবে? তোমাকে রেটিং রিভিউ মানে শেষ, প্রজেক্ট শেষ, এরপরে আসলে মানে রিভিউ চাওয়া বা পজিটিভ রেটিং রিভিউ দেওয়া, আপওয়ার্কের ক্ষেত্রে এটা যায়, বাট ফাইবারে এটা করা যাবে না। এরপরে তার সাথে মানে সম্পর্কটা বজায় রাখার জন্য কি করতেছে, মানে ফিনিশিং এ কি, হ্যাঁ ফিনিশিং এ কি হচ্ছে?
ফিনিশিং এ হচ্ছে ভাইয়া ধরেন একটা ক্লায়েন্ট হচ্ছে আমাদের কন্ট্যাক্ট শেষ, সে রিভিউ দিয়ে দিল। আমি তার কাছে রিভিউ চাই যে তার আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কি, সেটা দেয়, রিভিউ দিয়ে দিল। রিভিউ দেওয়ার পর অ্যাকচুয়ালি আমি তার সাথে 10-15 দিন পরে, 15-20 দিন পরে একটা ফলো আপ মেসেজ দিই যে তোমার অ্যাকচুয়ালি তোমার বিজনেসটা কেমন চলতেছে, বা কি তোমার যদি কোনো সাইটে কোনো প্রবলেম আছে কিনা তোমার থাকলে জানো। আমি ওর সাইটে রিভিউ করি। আমি কিছুদিন আগেও একটা সাইটে ও রিভিউ করে একটা প্রবলেম পাইছি। ফুল প্রবলেমটা আমি ওরা ধরাই দিয়েছি, মানে বলছি, স্ক্রিনশট দিয়ে বলছি যে তোমার ওয়েবসাইটে এই প্রবলেমটা আছে, আমি ফিক্স করে দিতেছি, মানে ফ্রিতেই। সে বলছে ওকে ফাইন, দ্যাটস গ্রেট। তা আমি ওর প্রবলেমটা ফিক্স করে দিলাম। তো এরকম অ্যাকচুয়ালি এইভাবেই চলতেছে। এভাবে চলছে, এটা ট্রু। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ কমে গেছে আগের তুলনায়, এখন খুব চিন্তায় আছে, এখন আমার কি করা উচিত? চমৎকার একটা কোশ্চেন। কিছু সেক্টরের কিছু কাজ এআই মোটামুটি অটোমেট করে ফেলছে। যেমন আমি যদি বলি, আমি আগে যদি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম বা ফটো রিটাচিং করতাম, এই কাজগুলো এখন এআই খুব পারফেক্টলি করে। তাইলে আমি বুঝতেছি যে এই জায়গাটাতে আমার আসলে ধরা যাবে ওই সার্ভিসের উপরে আমার গিগটা র্যাঙ্কে ছিল, খুব স্বাভাবিকভাবে কাজ করবে, ক্লায়েন্টরা নিজেরাই করে ফেলতেছে এআই দিয়ে এখন 1 মিনিটে। সো তখন কি করতে হবে আমাকে? ওই সেক্টরের অল্টারনেটিভ কিছু যেটা আমার ভাল লাগা কাজ করে সেখানে স্কিলটা ডেভেলপ করব। এবং এখানে কোন স্কিল এআই অটো মানে রিপ্লেস করতে পারবে না, এইটা এখনই আসলে রিসার্চ করা বা বলার রিয়েলি টাফ। ঠিক আছে, এটা কেউই কখনো আসলে বলতে পারবে না। হ্যাঁ, যেমন আমরা চিন্তা করতে পারিনি সাস ইন্ডাস্ট্রিতে এআই এর মেজর একটা ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ যারা সাস প্রোডাক্ট বা সাস সফটওয়্যার, যেটা এখন হচ্ছে ক্লায়েন্টরা এখন নিজেদের মতো করে প্রম্পট দিয়ে বা একটা প্রম্পট ইঞ্জিনিয়ার রেখে সাস প্রোডাক্ট বানানোর ট্রাই করতেছে। যদিও এখানে সিকিউরিটি রিলেটেড অনেক ইস্যু আছে ভাইব কোডিং এ, বাট মানে এত মেজর একটা ইন্ডাস্ট্রি যেখানে গত 10-15 বছর ধরে বাংলাদেশ আসলে লিড করতেছে, এই জায়গাটাতে যে ইম্প্যাক্ট করবে কেউ বুঝেনি। সো এটা রিয়েলি টাফ, বাট আমার সাজেশন হচ্ছে খুব কুইকলি মুভ করা যায় এমন কিছু একটু হাই এন্ডের সার্ভিসগুলোতে মুভ করা, ওয়ান এন্ড ওয়ানলি সলিউশন। আচ্ছা ভাইয়া, আপওয়ার্কে কোন কোর্সটা করছেন? আপওয়ার্কে সম্ভবত আপওয়ার্ক ক্র্যাশ কোর্সটা করছিলা, তাই না? জি ভাই, আপওয়ার্ক ক্র্যাশ কোর্স করছি। আচ্ছা, একদম শেষ দিকে ক্লায়েন্ট এসে শেষের দিকে রিভিশন দিতেছে আমাদের অনেক সময় খুব মেজাজ খারাপ হয়ে যায়। অনেকে তো আবার খারাপ ব্যবহার করে ফেলে, আমাকে ফোন দেয় অনেক স্টুডেন্ট যে ভাই আর পারতেছি না, এই ক্লায়েন্টে কি করা যায় ভাই, আমি ক্যান্সেল করে দিব, আর পারতেছি না। হ্যাঁ, এই জায়গাগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করো? অ্যাকচুয়ালি আমি মনে করি মার্কেট প্লেসে এরকমটা করা উচিত না। বিকজ এখানে একটা ক্লায়েন্ট সাপোজ যদি একটা রেটিং রিভিউ দিয়ে দেয়, একটা খারাপ রিভিউ দেয়, তাহলে আমার অ্যাকাউন্টটা খুবই খারাপ অবস্থা চলে যাবে। আর ওর আমি মনে করি প্রত্যেক জিনিস একটা ডকুমেন্ট রাখা, যে কোনো জিনিসেরই একটা ডেলিভারিবলস অথবা ডকুমেন্ট হিসেবে রাখা, যেটা তার এই চেঞ্জেসগুলো করা যায়, মানে করা হবে পরবর্তীতে। এতটুকু রিভিশন দেওয়া বা আর এতটুকুর জন্য একটা বলা যে আমি তোমাকে 30 ডেজ অথবা 40 ডেজের একটা ফ্রি রিভিশন দিব, এইটুকুই। কজ যখন ক্লায়েন্ট যখন বারবার দিতেছে এটা অ্যাকচুয়ালি মেজাজ খারাপ হওয়ারই কথা, বাট এই জিনিসটা করা উচিত না। তো এখানে আমি একটু অ্যাড করি, আমার 10টা ক্লায়েন্ট আমার অনেক প্যারা দিতেছে, 10টা ক্লায়েন্ট অনেক রিভিশন দিচ্ছে, আর 90টা ক্লায়েন্ট আমি হয়তো ফার্স্ট চান্সে অ্যাপ্রুভ হয়ে গেছে। হয়তো আমি চিন্তা করছি যে এই কাজটা আমার অনেকবার রিভিশন দেওয়া লাগতে পারে, ভালো হয়নি, আমি নিজেই খুশি না, কিন্তু ক্লায়েন্ট দেখি খুশি মনে অ্যাকসেপ্ট করে ফেলছে। আবার কিছু কাজ আমি এত পারফেক্টলি করছি, মানে আমি তারপরে দেখি যে আমার রিভিশনের পর রিভিশন আসতেছে। সো এইটাকে ব্যালেন্স করেই চলতে হবে। কিছু ক্লায়েন্ট আমাকে প্রচুর রিভিশন দিবে, চুজি ক্লায়েন্ট। আমার এখনো মনে আছে 2016 সালের কথা, ফাইবারে একটা ক্লায়েন্ট আমাকে $10 একটা ল্যান্ডিং পেজ করতে দিয়ে আমারে মানে পুরা মানে প্যারা যে দিছে, আমি 11টা ল্যান্ডিং বানাইছিলাম ওর, আমার পুরো মাসে ওর জন্য কাজ করা লাগছে। মানে এত পরিমাণ রিভিশন ছিল, কালার পুরা, তখন তো আসলে এরকম গ্লোবাল কালারের ফ্যাক্টর ছিল না, তখন আসে না এলিমেন্টর বা সিএমএস গুলোতে। হ্যাঁ, তো তখন আমাকে দেখা গেছে পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা জায়গা ধরে ধরে কালার চেঞ্জ করা লাগছে, সবুজ থেকে গোলাপি করলাম, গোলাপি থেকে আবার সবুজ করলাম, তারপরেও ক্লায়েন্টের পছন্দ। তার মানে কি তখন মানে ওই অবস্থাতেও আমার প্রত্যেকটা মানে বুঝতেছি আমার নিশ্চয়ই একটা ল্যান্ডিং পেজে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কালার চেঞ্জ করে করে আবার 3-4টা কালার চেঞ্জ করে ক্লায়েন্টের পছন্দের কালারটাতে ব্যাক করার, মানে এই জায়গাগুলো। তারপর আমরা আসলে ক্লায়েন্ট বলি না, এই ক্লায়েন্টের না আমি তোমার রিভিশন দিব না, এইটা আসলে বলার কোনো সুযোগ নেই ক্লায়েন্টের। কিন্তু রেটিং রিভিউ কিন্তু ক্লায়েন্টের হাতে। সো ক্লায়েন্টের একটা খারাপ রেটিং এ কিন্তু আমার অ্যাকাউন্টটা ডাউন করার জন্য এনাফ। ঠিক আছে, আমি কাছাকাছি পাইছি, 5 স্টারের জায়গায় 4 পাইছি, 4 এর জায়গায় 3 পাইছি, কিন্তু একটা যখন খুব বেশি খারাপ হয়ে যাবে 1 স্টার বা পরপর এরকম 2টা 1 স্টার থাকলে আপওয়ার্ক এখন 6 মান্থসের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতেছে, তখন তোমাকে স্কিল ডেভেলপমেন্টে পাঠায়, জেলের মতো যাও, আগে শিখে আসো তারপর আবার কাজ করো। সো নেভার একটা ক্লায়েন্টের সাথে কোনোভাবে আসলে খারাপ ব্যবহার করে আমরা আসলে পার পাইতে পারবো না, সোজা কথা ক্লায়েন্ট ফার্স্ট।
এবং সেক্ষেত্রে হয়তো একটা ক্লায়েন্টের ইফোর্ট আমার ওই ইফোর্টে আমি হয়তো 10টা ক্লায়েন্টের কাজ করে ফেলতে পারতাম, কিন্তু তারপরে ওকে আসলে হ্যাপিলি এন্ড করা ভেরি ইম্পর্টেন্ট। সো নাসিম, যারা একদম শেষ কোশ্চেন, এই সেক্টরে যারা আসতে চাচ্ছে, তুমি এখন সিচুয়েশন বুঝতেছো, তুমি এখন 19 থেকে যদি শুরু করি, 19 থেকে 26-এর অনেক মানে চেঞ্জ হইছে, সিচুয়েশনের চেঞ্জ হইছে, মার্কেটের স্ট্র্যাটেজির চেঞ্জ হইছে, ফ্রিল্যান্সার ঢুকছে অনেক, এআই এর ইম্প্যাক্ট, সবকিছু মিলে এখন এই সময় কেউ যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তার জন্য সাজেশন। আচ্ছা, নতুনদের জন্য আমার সাজেস্ট হবে যে প্রথমত পেশেন্ট রাখা, মানে হচ্ছে ধৈর্য রাখা। দ্বিতীয়ত প্রতিনিয়ত তার স্কিলগুলো ডেভেলপ করা, কারণ এআই যেহেতু আসতেছে, অনেক কিছুই সহজ হইতেছে, অনেক কিছুই মানে হারিয়ে দিতেছে। সো আমি মনে করি প্রতিনিয়ত স্কিলগুলো ডেভেলপ করা, আর সর্বোপরি হচ্ছে ধৈর্য রাখতে হবে। এই সেক্টরে আসতে গেলে ধৈর্য ছাড়া মানে উপায়, মানে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য রাখতে হবে। তৃতীয়ত ক্লায়েন্ট কমিউনিকেশন খুবই মাস্ট। আপনি খুবই, অনেকে আছে যে কাজ পারে বাট ক্লায়েন্ট কমিশন খুবই মানে দুর্বল, এত ভালো না। সো অ্যাকচুয়ালি সে মার্কেটে টিকে থাকতে পারবে না। ক্লায়েন্ট কমিশন খুবই ভালো রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং কনসিস্টেন্টলি তার লার্নিং এর উপর থাকতে হবে। আমি যদি শর্টলি ভাবে বলি যে স্টার্ট স্মল, লার্ন, মানে কিপ লার্নিং অ্যান্ড বি পেশেন্ট। নতুন জন্য এটাই হচ্ছে মানে মূল। আচ্ছা, ফেসবুক থেকে একজন কমেন্ট করছে, এআই অটোমেশন কোর্সটা কবে স্টার্ট হবে? এটা আমাদের 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, রবি এবং বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস। আচ্ছা, ক্লায়েন্ট আনার চেষ্টা করতেছে, কাজ পায় কিন্তু ক্লায়েন্টের লং টার্ম কনভার্ট করতে পারে না। ওই যে একটু আগে নাসিম কিন্তু বললো, ক্লায়েন্টের সাথে ফিনিশিং, তাকে 15 দিন পর একটা ফলো আপ দেওয়া। বা আমি যেটা করি মাঝে মধ্যে, আমার যত লিড আছে, বিশেষ করে আমার কিছু ক্লায়েন্ট আসলে যারা একটু লেন্দি প্রজেক্ট, সেগুলোকে আমরা আপওয়ার্কেই কাজ করি, বাট হয়তো কমিউনিকেশনটা হোয়াটসঅ্যাপে করতেছি। তো দেখা যাচ্ছে আমি বছর শেষে দেখা যাচ্ছে নভেম্বর বা ডিসেম্বরের দিকে আমি একটা অফার পাঠাচ্ছি, তোমার যেহেতু আমি ওয়েবে কাজ করি, তোমার ওয়েবসাইটটা আমি বানাইছিলাম 1 বছর, আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে ডিজাইন স্ট্র্যাটেজি। সো আমরা তুমি যদি চাও নতুন করে পুরো ওয়েবসাইটটা আমি রিডিজাইন করে দিব, বা পুরো ওয়েবসাইটটা অডিট করে দিব, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, একটা ছোট অ্যামাউন্টের একটা বাজেট দিয়ে আমি আউটরিচ করি তাদেরকে। এটাও ট্রাই করে দেখতে পারো, রিপিটেড ক্লায়েন্ট ব্যাক করানোর জন্য গুড। থ্যাংক ইউ নাসিম ফর ইউর টাইম। আমরা মোটামুটি খুব সুন্দর একটা সময় কাটাইলাম, এবং নাসিম থেকে অনেক কিছু জানলাম, শিখলাম, আমি নিজেও অনেক কিছু শিখলাম। সো আর লার্নার যারা আছে তারা তো অবশ্যই, আর আমাদের সাকসেস স্টোরিজ গ্রুপে কিন্তু নাসিম আছে, কারো কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক হিম, এবং আমি এক্সপেক্ট করবো যে সে সবার কোয়েশ্চেনের আনসারগুলো খুব সুন্দরভাবে দিবে। নাসিম, থ্যাংক ইউ অনেক সুন্দর একটা টাইম দেওয়ার জন্য, এবং সবাইকে অনেক কিছু আসলে জানানোর জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ কোডিকে ওকে ভাই, ইনভাইট রইলো, অবশ্যই আসবে করবেন বিতে। আর নেক্সট কোনো লাইভে আবার নেক্সট কোনো ইনফ্লুয়েন্সারের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।